অন্য রাজ্যে তো এর থেকে বেশি নাম বাদ গিয়েছে, তাহলে শুধু পশ্চিমবঙ্গে এত সমস্যা হচ্ছে কেন? এসআইআর মামলায় এই প্রশ্ন তুলল আজকে সর্বোচ্চ আদালত। আবার সেই সর্বোচ্চ আদালত আইপ্যাক মামলায় রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আর মুখ্যমন্ত্রীর পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে আমি স্টুডিওয় উপস্থিত আবার প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু তার আগে এসআইআর মামলায় আজ সর্বোচ্চ আদালতে হলোটা কি, যেখানে এই প্রশ্ন খোদ সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি তুলছেন যে অন্য রাজ্যে নির্বিঘ্নে তো এসআইআর হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে কেন অসুবিধা হচ্ছে, এই প্রশ্ন সর্বোচ্চ আদালত করেছে। অন্য রাজ্যে আরো বেশি নাম বাদ গিয়েছে যেটা পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে তার থেকে, তাহলে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এত সমস্যা তৈরি হচ্ছে কেন? আদালতে হলোটা কি জানবো সরাসরি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, মূলত সুপ্রিম কোর্টে দুটি তিনটি বিষয় আজকে আলোচনা হয়েছে। প্রথমত প্রধান বিচারপতির মন্তব্য যে অন্যান্য যেখানে যেখানে এসআইআর হয়েছে সেখানে সেখানে কিন্তু মসৃণভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই একটা অভিযোগ এবং পাল্টা অভিযোগের বাতাবরণ দেখা যাচ্ছে। এক, দুই, মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে 6ই এপ্রিলের আগে এই গোটা প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার একটা চেষ্টা করতে হবে, এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণে এটাও বলা হয়েছে যে যেখানে যেখানে আগে ভোট রয়েছে সেখানে সেখানে এই অগ্রাধিকার দিয়ে এই যে এসআইআর এর প্রক্রিয়া রয়েছে সেটাকে সমাধান করতে হবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। একটা বিষয় আপনারা জানবেন যে এই এসআইআর এর সমস্যার একটা বড় কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। দর্শকদের মনে করিয়ে দেব, জ্ঞানেশ কুমার এই রাজ্যে যখন এসেছিলেন তিনি এসে বলে গেছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত রাজ্যে, অর্থাৎ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। তারপরেও আজকে এই প্রশ্ন তুলছে প্রদীপ্তদা, সর্বোচ্চ আদালত, মহামান্য সর্বোচ্চ আদালত, যে অন্যান্য রাজ্যে এই রাজ্যের থেকেও বেশি নাম বাদ গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? না, স্বাভাবিক পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন এই কথা বলার সময় আরেকটা জিনিস মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটা চ্যালেঞ্জ। আমরা নিশ্চিত করব যাতে ভোটারের অধিকার সুরক্ষিত থাকে, অর্থাৎ ভোটারের অধিকার কোথাও যে সুরক্ষিত নেই এই প্রসঙ্গটাও কিন্তু এখানে মাথায় আসছে। এই জন্য পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী আমাদের নাগরিকদের অধিকার, ভোটাধিকার রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট নিজের হাতে সেই অধিকারটা নিয়েছে। আর কোন রাজ্যে সুপ্রিম কোর্টের এই ধরনের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনকে তালিকা করতে বলা হচ্ছে, এবং তারপরেও বলা হচ্ছে রোজ রোজ সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করে দিতে হবে, রোজ সাপ্লিমেন্টারি তালিকা দিতে হবে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন বা যে কমেন্ট সেগুলো নির্বাচন কমিশন মানতে পারছে না। আবার এমন একটা ঘটনাক্রম ঘটছে, সন্দেহের তালিকা এখানে চলে আছে, যেখানে মানে ওই কি ফুলে ছাপ বলেছিল না নরেন্দ্র মোদী, ওই ছাপ ইলেকশন কমিশনের প্যাডে পর্যন্ত পড়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকশন কমিশন একদিকে তার সাংবিধানিক যে দায়বদ্ধতা, অর্থাৎ নির্ভুল একটা ভোটার তালিকার মাধ্যমে একটা সুন্দর ভোট পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছে, সন্দেহ প্রকাশ করছে, তাই নিজের হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট। আবার সেইখানে যখন ইলেকশন কমিশন তারপরেও ব্যর্থ হচ্ছে, তখন বাধ্য হচ্ছে যে তালিকা তৈরি যেটা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা রেগুলার করতে। কিন্তু যেটা লাস্ট বলে শেষ করব, যে একটা ভোটার অধিকার রক্ষা করার জায়গায় আপনি এত লক্ষ মানুষকে একটা মানে কি বলবো একটা সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে অ্যাডজুডিকেশন করে রাখলে, এই মনে হচ্ছে তো প্রথমবার এরকম হলো যে আমরা যেটা বারবার বলছিলাম যে 2 মাসের মধ্যে কি করে সম্ভব এত মানুষকে অ্যাডজুডিকেশন করে আপনি একটা সরকার গঠনের নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডা তার উত্তর দেবেন, কিন্তু আমি এইটা মনে করিয়ে দেব প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সর্বোচ্চ আদালত আগের হিয়ারিং এ এইটা বলেছিল যে কমিশন হোক বা এই রাজ্য সরকার এবং প্রশাসন কাউকে তারা সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না। দ্রুত শঙ্কুদেব পান্ডা। দেখুন, রাজ্য প্রশাসন এবং রাজ্যের অফিসারদের যেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন যে কোনো নাম বাদ দেওয়া যাবে না, সেই অফিসাররা ফ্রি অ্যান্ড ফেয়ার প্রসেসের মধ্যে দিয়ে সাহসিকতার সাথে প্রপার ভোটার লিস্ট তৈরি করবেন বা এসআইআর করবেন, এটা এক্সপেক্টেড ছিল না। এবং সেই মতোই আপনি দেখবেন যে সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা জুডিশিয়াল অফিসারদের হাতে দিয়েছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে পদে পদে তৃণমূল কংগ্রেস এবং সরকার আপ্রাণ আটকানোর চেষ্টা করছেন এসআইআর প্রসেসটা। যদি তারা চান যে এসআইআর প্রসেসটা পুরো ডিস্টার্ব করে দেওয়া যায়, তাহলে নতুন করে পুরনো ভোটার লিস্টে নির্বাচন হবে আর ওনারা ভূতের ভোটে জিতবেন। এখন এই সমস্ত ভূতের ভোট হচ্ছে বাদ চলে যাচ্ছে বলে তৃণমূল বুঝে গেছে যে তারা আর ক্ষমতায় নেই,
তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই এই পুরো প্রসেসটা ডিস্টার্ব করার চেষ্টা, এবং আরও একটি ডিস্টার্ব করার চেষ্টা। যত দ্রুত নির্বাচন শেষ হয়ে যাবে, যত দ্রুত 4 তারিখ এগিয়ে আসছে, তত তৃণমূল কংগ্রেসের ব্লাড প্রেশার বাড়তে শুরু করেছে। কারণ জানে ওরা ক্ষমতা থেকে চলে যাবে, 5 তারিখ থেকে এরা আর ক্ষমতায় থাকবে না। সেই কারণে যদি কোনোভাবে এটা পিছিয়ে দেওয়া যায়, কিছুটা আরেকটু ডিলে করা যায়, সেই কারণেই বারবার কোর্টে যাওয়া, পুরো প্রসেসকে ডিলে করার চেষ্টা করা, হ্যাম্পার্ড করা পুরো সিস্টেম, এটাই হচ্ছে ইন্টেনশন। কিন্তু আমি বলছি চয়নদা, শুধুমাত্র এই 12টা যে রাজ্যের কথা বললাম সেটা সবগুলো যে বিজেপি শাসিত, পশ্চিমবঙ্গ একমাত্র বিরোধী শাসিত এমনটা নয়। দর্শকেরা জানবেন, যেখানে চয়নদার দল সিপিএম হচ্ছে কেরলে বাম শাসিত রাজ্য, সেখানে নির্বিঘ্নে এসআইআর হলো। খোদ পিনারাই বিজয়ন পর্যন্ত এই একেবারে এই যে এসআইআর এবং কমিশনের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন। বিরোধী শাসিত তামিলনাড়ু রয়েছে, সেখানেও কিন্তু কার্যত সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আজকে খোদ সর্বোচ্চ আদালতকে এই প্রশ্ন চয়নদা তুলতে হচ্ছে, যত সমস্যা শুধু পশ্চিমবঙ্গেই কেন? তার প্রধান কারণ হচ্ছে যে কেরালার সঙ্গে যদি তুলনা করেন, আমি ওইটুকুই বলবো শুভ্র, যে কেরলে পিনারাই বিজয়নের নেতৃত্বে আমাদের যে সরকার আছে, সেই সরকার সরাসরি বিধানসভাতে বসে পূর্ণ সহযোগিতার একটা বিল পাস করিয়ে দিয়েছিল, যাতে সঠিকভাবে নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত থাকে। আমরা এই ভোটাধিকার রক্ষার লড়াইটা আমরা লড়ছি, এবং পরিষ্কার কথা বলছি, ভোটার ছাড়া ভোট হওয়া অসম্ভব। এবং এইটাই স্পষ্টভাবে আজকে যেভাবে চলে আসছে, প্রথম ফেজে নমিনেশন দেওয়া হবে, ভোটার নমিনেশন দেওয়া যাবে 6ই এপ্রিল পর্যন্ত। আগামী 30 দিনের মধ্যে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা সম্ভব। আর 19টা ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের প্রায়োরিটাইজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, বলেছে যে 6 তারিখে যেসব জায়গাগুলোর প্রার্থীরা রয়েছেন তাদের অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের এখনকার হিসেবে হচ্ছে 14 জন প্রার্থীর নাম এই ইয়েতে রয়েছে, আন্ডার সাবজুডিস রয়েছে। এইখানটা খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি যে এইটার 29 লক্ষ নাম এর সবে নিষ্পত্তি হয়েছে, কিন্তু যে তালিকাটা বেরোলো সেটাও যথেষ্ট ধোঁয়াটে। কারণ দেখতে পাচ্ছি যে অনেক নাম যেগুলো ডিলিট করা নাম, সেগুলো পর্যন্ত যুক্ত আছে। সব মিলিয়ে ব্যাপারটা সম্পর্কে আমি যা বিবৃতি শুনছি, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারেরটা শুনিনি, কিন্তু আমাদের পশ্চিমবাংলার দায়িত্বে যিনি আছেন তার কথা যেটুকু শুনেছি, তিনি বলছেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা কি আস্তে আস্তে ঠিক হওয়ার বিষয়? এটা কি মজা হচ্ছে নাকি মানুষের অধিকারটাকে নিয়ে? গণতন্ত্রটা একটা উপহাসের জায়গায় নিয়ে গেছেন এই নির্বাচন কমিশন। আমরা প্রথমেই বলছিলাম, আমাদের কমরেড সুজন চক্রবর্তী প্রথম বিবৃতিতে বলছিলেন বৈঠকের পরে, যে আন্ডার প্রিপেয়ার্ড অবস্থায় নামছে নির্বাচন কমিশন। প্রতি মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে। সরকারের অপদার্থতা অবশ্যই আছে, সরকারি সিস্টেমটা ঠিকঠাকভাবে কোঅপারেট করেনি, কাজ করেনি, তাদের অদক্ষতা রয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কি তৈরি ছিল? এই প্রশ্নটা তো আমি তুলবই। বেশ, দেখুন বারে বারে এই আলোচনায় বিবেচনাধীন তালিকা, আন্ডার অ্যাডজুডিকেশন এবং যেটা সাপ্লিমেন্টারি লিস্ট তার প্রসঙ্গ এলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রশ্ন তুলছেন যে সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল প্রায় মাঝরাতে বের করেছে নির্বাচন কমিশন, মধ্যরাতে কেন? নিশ্চয়ই কিছু গোপন করার চেষ্টা আছে, ইল ইন্টেনশন থাকতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই ইঙ্গিতটাও স্পষ্ট। দেখুন, কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কলকাতা হাইকোর্টের দ্বারা নিযুক্ত। দিনভর টানাপোড়েনের পর সোমবার গভীর রাতে প্রকাশ করা হয় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু কতজনের নাম বাদ পড়ল, কতজনের থাকলো, এ নিয়ে স্পষ্ট কোনো উত্তর না থাকায় বিভ্রান্তিতে পড়েন বহু মানুষ, যাদের নাম বিবেচনাধীনের তালিকায় ছিল। এর আগে এই ফাইনাল লিস্ট অর্থাৎ সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্ট বেরোনোর কয়েকদিন আগেও কিন্তু কতজন নিষ্পত্তি হচ্ছে আর কতজন বাদের তালিকায় রয়েছে সেটা কিন্তু কমিশন জানাচ্ছিল। কিন্তু কালকে যখন ফাইনাল লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট একদম 12:05 রাতের বেলা যখন প্রকাশিত হলো, তারপর থেকে কতজন বাদ গেছে সেটা কিন্তু নির্বাচন কমিশন এখনো জানাচ্ছে না। ওয়েবসাইটে কালকে চেক করেছি, ওতে আমাকে অ্যাডজুডিশরি দেখাচ্ছে। চরম বিভ্রান্তিতে পড়েন বিএলওরাও। রাত 12টার সময় তারপরেও অনেক গভীর রাত পর্যন্ত চেষ্টা করে বহু বিএলও তাদের তালিকা দেখতে পাননি। গত 28শে ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা বের করেছিল নির্বাচন কমিশন। তাতে প্রায় 60 লক্ষের বেশি মানুষকে বিবেচনাধীনের আওতায় রাখা হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারকেরা ওই বিবেচনাধীনদের নথি যাচাই করবেন। এও নির্দেশ দেওয়া হয় ওই কাজ এগোনোর সঙ্গে সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা দিতে হবে। সোমবার রাত অবধি প্রায় 29 লক্ষ মানুষের তথ্য নিষ্পত্তি হয়েছে বলে জানায় কমিশন। কিন্তু রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বার হওয়ার পরেও কতজনের নাম বাদ পড়ল সেই সংখ্যা স্পষ্ট করেনি কমিশন। আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা,
যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করব। এই পরিস্থিতিতে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজাও। মাথা মুন্ডুনে এসআইআর লিস্টে সকাল দিয়ে আমি যা দেখে বুঝলাম যে কোনো স্পেসিফিকেশন নেই যে কত মানুষ বাদ, কত মানুষ ইনক্লুডেড হলো। তার মানে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। যারা জুডিশিয়াল অফিসার তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কিভাবে লড়বেন? ভোটের আর 1 মাসও বাকি নেই, কিন্তু এখনো লক্ষ লক্ষ ভোটারের ভাগ্যে কি আছে তা তারা জানতে পারলেন না। রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। এই যেটা সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল বেরিয়েছে, এটা আসলে কিন্তু বেরোনোর কথা ছিল শুক্রবার, তারপরে হলো গতকাল রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে বেরোবে। সেখান থেকে পেছোতে পেছোতে একেবারে 11:55 প্রায় মাঝরাত নাগাদ বেরোলো। কিন্তু তারপরেও এইটা এখনো পর্যন্ত স্পষ্ট হলো না। এমনকি খোদ সিইও তিনি পর্যন্ত বলতে পারছেন না যে ফাইনাল ইলেকটোরাল রোলে কতজনের নাম সংযোজিত হচ্ছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে। যে সাপ্লিমেন্টারি লিস্টে একটা সংশয় দূর হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত বিশ্বনাথ দা সংশয় আরো বাড়লো। না, এটার কারণটা হলো কিছুটা সিইওর জন্য হয়েছে। সিইও আগ বাড়িয়ে কথা বলেন প্রেসকে, ওনার নিয়ন্ত্রণে নেই ব্যাপারটা। পুরো নিয়ন্ত্রণটাই এক দিল্লিতে আছে, আরেকটা হলো তোমার গিয়ে জুডিশিয়াল অফিসারদের হাতে আছে। কিন্তু সিইও আগ বাড়িয়ে বলে দিলেন এতটা সময় লিস্ট প্রকাশ হবে, সিইও আগ বাড়িয়ে বলে দিলেন অনেক কিছু। কিন্তু আমি তোমায় বলছি যে মানুষের একটা নির্দিষ্ট সংখ্যা অবশ্যই আশা করছিল যে 29 লাখ যদি এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়ে থাকে তাতে কতজন নাম ঢুকলো, কতজন নাম বাদ গেল। কিন্তু আমি জেলাভিত্তিক কিছু পর্যালোচনা করেছি, তোমাদের সামনে রাখতে চাই। সেটা হলো যে মানে ওভারঅল আমার মনে হয়েছে প্রায় 15 থেকে 20% মতন কিন্তু নাম কিন্তু মানে আবার নতুন করে তাদেরকে অ্যাপিলেট কোর্টে যেতে হবে, অর্থাৎ অ্যাপিল করতে হবে, তাদের নাম যেতে হবে, ট্রাইব্যুনালে ঢুকতে হবে। এবং দ্বিতীয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে হকটা হক হয়ে গেছে, ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, সেই কারণেই নাকি বাদ গেছে। ব্যাপারটা একেবারেই তা নয়। তার কারণটা আমি দেখলাম যে এলাকার পর এলাকা যেখানে নাম এখনো ট্রাইব্যুনালে পাঠানো হলো বা মানে অ্যাপিলের জন্য পাঠানো হলো, সেইখানে তো মানে এই বিচারপতিরাই তো নামগুলো মানে তাদের ভেরিফিকেশন করেছে, অর্থাৎ তাদের কাগজপত্রের ভেরিফিকেশন করেছে। তাহলে বিচারকরা কিন্তু সামান্যতম নামের ভুলের জন্য কারো নাম বাদ দেয়নি। ফলে অনেকের যে ডকুমেন্টেশন নেই সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। না হলে 20%-এর কাছাকাছি নাম কেন এখনো আবার নতুন করে ট্রাইব্যুনালে পাঠাতে হবে, আবারও বিচারাধীন হয়ে গেল। তাদের নাম কেন মানে ভোটার তালিকায় এবার সংশোধনী ভোটার তালিকায় ঢুকলো না? কেবলমাত্র ওই নামের বানান ভুল বা কেবলমাত্র মানে হকটা হক বানান ভুল আছে, ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় আছে, এরকম ব্যাপারটা একেবারেই নয়। তার মানে প্রপার ডকুমেন্টেশন চেক করেছে এই বিচারপতিরা। এই বিচারপতিরা চেক করার পরে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন কাদের নাম ঢুকবে, কাদের নাম বাদ হবে। এখন পরিষ্কার করে তোমাকে বলছি, এই মুহূর্তে ইলেকশন কমিশন কাছ থেকে কাজটা পুরোপুরি বিচার বিভাগ নিয়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি, তুমি জানো যে রাজ্যের প্রায় 500 এবং বাইরের রাজ্য থেকে 200 এত বিপুল পরিমাণে বিচারপতিরা এখানে কাজে নিযুক্ত হয়েছেন, যার ফলে সাধারণ বিচার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এজলাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাদের ন্যায় বিচারের জন্য, তাদের নানা রকম সমস্যা সংক্রান্ত যে বিচার, সেই বিচার কিন্তু বন্ধ হয়ে আছে কেবলমাত্র এসআইআর এর জন্য। এবং এটা কারণ কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে। একদিকে ইলেকশন কমিশনের ব্যর্থতা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কমপ্লিট অসহযোগিতা। সেখানে মানে অফিসার নিয়োগ থেকে শুরু করে, অফিসার না দেওয়া থেকে শুরু করে, তোমার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়া থেকে শুরু করে এবং 6800 বুথে একটাও মৃত নাম না পাওয়া, অর্থাৎ কারসাজি করা। একেবারে দুটো দিক বলছেন। একটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ অসহযোগিতা, আরেকটা দিক হচ্ছে ইলেকশন কমিশনের ব্যর্থতা। এইখানেই তো প্রশ্ন। আমি ধরে নিচ্ছি রাজ্য সরকার সম্পূর্ণ অসহযোগিতা করেছে, এই ইলেকশন কমিশন বাকি 11টা রাজ্যে সফল হচ্ছে, পশ্চিমবঙ্গে কেন ব্যর্থ হচ্ছে? প্রশ্নের উত্তর আমি প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে নেব, কিন্তু তার আগে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্বব্যাপী,
প্রথম দিন থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের জন্য স্বস্তি আনেননি, অস্বস্তি তৈরি করেছেন, নিশ্চয়তা দেননি, অনিশ্চয়তা তৈরি করেছেন। বৈধ ভোটের অধিকার সুরক্ষিত করা নয়, বৈধ ভোটের অধিকারকে অরক্ষিত করেছেন এবং নির্বাচন কমিশনের এহেন কার্যকলাপে সারা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে এক বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। সেই নির্বাচন কমিশনের এমন অপদার্থতা, এমন দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা অবাক হচ্ছি এবং আজকে ভারতবর্ষের যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে, গণতান্ত্রিক সংকট হতে চলেছে, তার জন্য মূল যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন। আমি দর্শকদের মনে করিয়ে দেব, যখন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী বলেছিলেন মধ্যরাতের গুপ্ত তাণ্ডব। আজকে বলছেন যে এই সাপ্লিমেন্টারি লিস্ট মাঝরাতে কেন বেরোচ্ছে, সেই মধ্যরাতের প্রসঙ্গ। কমিশনের ভূমিকা নিয়ে প্রতিভা, এই রাজ্যে সব থেকে বেশি প্রশ্নগুলো কেন ওঠে? তার কারণ এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে। আপনার মনে রাখতে হবে যে ইলেকশন কমিশন রাজ্য সরকারের যারা কর্মীরা আছে তাদের উপরে নির্ভর করে তাদের কাজটা করার জন্য প্রাথমিকভাবে। এখানে প্রথম থেকেই রাজ্য সরকারের যে কর্মচারীদের দেওয়া নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে, বাইরে থেকে মাইক্রো অবজারভার আনতে হয়েছে। দ্বিতীয়, ইলেকশন কমিশন কিন্তু সব থেকে একটা জিনিস আপনি মনে রাখবেন যে কখনোই ভোটারদের কাদের হয়ে ইলেকশন কমিশন কাজ করছে, এইটা একটা পশ্চিমবঙ্গে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এখানে বিরোধী দলনেতা তিনি একটা বলেছিলেন যে এসআইআর হলে 1.5 কোটি নাম বাদ যাবে প্রথমেই। ফলে সেখান থেকেই যে পলিটিক্যাল মানে একজনের বক্তব্য পাল্টা বক্তব্য, এসআইআর ঘিরে মারামারি, এই যে বিএলওদের হুমকি, মৃত্যু, এই সব নিয়ে ইলেকশন কমিশন মানুষের জন্য কাজ করছে না কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য কাজ করছে, এইটা ইসিআই নিজেকে মানে প্রমাণ করার তাগিদে আসল কাজটাই ঠিকমতো করতে পারেনি। প্রফেশনালিজমের অভাব। একটা কথা বলছি, এখনো ইলেকশন কমিশন এই যে ট্রাইব্যুনালে যাবে মানুষরা, কোনো সহায়তা কেন্দ্র কি করছে যে যার পাশে ভোটার? ট্রাইব্যুনালে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের তরফে যাবতীয় সহযোগিতা করা হবে বলেও তৃণমূলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কেশপুরে ভীষণ হিংসার ঘটনা ঘটতো এবং তার একটা বলা কথা রীতিমতন, তখন রাজনীতিতে এখনো মাঝে মধ্যে সেই প্রসঙ্গ ওঠে, তিনি বলতেন যে কেশপুরই হবে সিপিএমের শেষপুর। আজকে এই এসআইআরই ওদের শেষ করবে, নিশানা ছিল নিঃসন্দেহে নির্বাচন কমিশন, কিন্তু নেপথ্যে বিজেপির উদ্দেশ্যে এই হুঙ্কার ছেড়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআর ওদের শেষ করবে। কি বলেছেন দেখাবো এই প্রতিবেদন। এত ভয়টা কিসের? এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। সোমবার গভীর রাতে প্রকাশিত হয় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু যে 60,06,675 জনের নাম ছিল বিবেচনাধীন তালিকায়, তাদের মধ্যে কতজনের নাম থাকলো, কতজনের নাম বাদ পড়লো, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে কিছু না জানানোর ফলে তৈরি হয় ধোঁয়াশা। এই প্রেক্ষাপটেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। ডেলিবারেট অ্যাটেম্প্ট and cat is out of the bag. উনি সমস্ত সাংবাদিকদের কনস্টিটিউশনাল বডিকে বিজেপির ভূত দেখছেন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান, এর বাইরে অন্য কিছু না। নির্বাচন কমিশনের একটি 6 বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিল তৃণমূল, যাতে পদ্মফুল চিহ্ন সহ বিজেপি লেখা সিল ব্যবহার করা হয়েছে, যা পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয় বিজেপির প্রতীকী প্রমাণ করে কমিশন বিজেপির বি টিম। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে,
তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম, আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। কেরলে নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির প্রতীক ছাপার ঘটনায় সেখানকার সিইও দফতরের আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ব্যাখ্যায় জানিয়েছে এটা সম্পূর্ণ ক্ল্যারিক্যাল মিস্টেক, নজরে আসতেই সংশোধন করা হয়েছে। ক্ল্যারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্ল্যারিক্যাল মিস্টেক না, এটা পলিটিক্যাল ইন্টেনশন, deliberate attempt, and cat is out of the bag. Now I will request all the political parties together. সবকিছুকে ছাপিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এসআইআরই প্রধান ইস্যু। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। শঙ্কু, সিজার পত্নীকে সবসময় যাবতীয় সংশয়ের ঊর্ধ্বে থাকতে হয়। সেখানে জাতীয় নির্বাচন কমিশন, যাদের হাতে মূল গণতন্ত্রের সবথেকে বড় উৎসবটা পরিচালনা করার গুরু দায়িত্ব, সেখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন এই যে নির্বাচন কমিশনের একটা নির্দেশনামা, সেখানে তোমাদের দলের স্ট্যাম্প রয়েছে। এটা কোনো ক্ল্যারিক্যাল মিস্টেক নয়, তুমি শুনলে, এটা একটা ডেলিবারেট অ্যাটেম্প যার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি একদম স্পষ্ট। দেখুন, আমি আপনাকে বলবো যে নির্বাচন কমিশনের বিষয়ে কি ভুল হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে। আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ঘটনার পেছনে একাধিক রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। ফলে কে ক্ল্যারিক্যাল মিস্টেক করেছেন, কেন করেছেন, তার পেছনে অন্য কোনো পলিটিক্যাল তার ইন্টেনশন ছিল কিনা, তাকে দিয়ে কেউ করিয়েছে কিনা, এসব তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় ইমিডিয়েটলি এ ব্যাপারে এফআইআর করে তদন্ত করে দেখা উচিত যে আদৌ এইসবের পেছনে অন্য কারোর হাত আছে কিনা। বলা যায় না, এই যেমন এখানে তৃণমূল কংগ্রেস একাধিক অফিসারকে ব্যবহার করেছেন, ইলেকশন কমিশনে একাধিক কেলেঙ্কারি করবার চেষ্টা করেছেন, বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে, এবং তাদের পরে একাধিক ইয়ারের এগেনস্টে যখন এফআইআর করতে বলা হচ্ছে, তার মানে এই রাজ্যে যদি ইলেকশন কমিশনকে তৃণমূল ব্যবহার করতে পারে, তার মানে অন্য কোনো রাজ্যে ইলেকশন কমিশনকে বিজেপিও ব্যবহার করতে পারে। দেখুন, অন্য কোনো রাজ্যে যে সরাসরি বিরোধীরা ব্যবহার, বিজেপির এরকম কোনো ইন্টেনশন নেই, বিজেপি ব্যবহার করে না, বিজেপি ব্যবহার করে না। এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেলে এখন কি করবে? ভবানীপুরে হেরে যাবেন, চাপ আপনি বোঝেন, ওনার প্রেসার কোন লেভেলে বাড়ছে। আমি চাইবো উনি, তাহলে বিজেপির স্ট্যাম্পটা কিভাবে এলো? দেখুন, বিজেপি স্ট্যান্ড কে করেছেন, কেন করেছেন, তার পেছনে তার কি পলিটিক্যাল ইন্টেনশন আছে খতিয়ে দেখতে হবে। বিজেপি কি পাগল? বিজেপি জানে যদি কোনো বিজেপির এই ধরনের ইন্টেনশন থাকতো সে নিজে কেন স্ট্যাম্প দিতে যাবে? স্ট্যাম্প তারাই দেবে যারা বিজেপিকে মেলাইন করতে চায়, স্ট্যাম্প তারাই দিয়েছে যারা বিজেপিকে বদনাম করতে চায়। এর পেছনে অন্য রাজনৈতিক দলের ষড়যন্ত্র থাকতে পারে, কারণ ইলেকশন কমিশন তো সেই রাজ্যের সেই এলাকার লোকজনকে নিয়ে কাজ করে না। সব লোক তো আর নিরপেক্ষ না, তার মধ্যে কেউ কেউ তো তৃণমূল আছে। সত্যি ইলেকশন কমিশন বা বিজেপির সম্পর্কের মধ্যে দিয়ে যে পাগল পাগলামি দেখতে পেলাম, সেই পাগলামো দেখে তো আমার মনে হচ্ছে প্রসেস ডিস্টার্ব নিয়ে শঙ্কু কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল, এই প্রসেস ডিস্টার্ব করার প্রক্রিয়া। স্যার বলছেন যে 6000 বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি, কিন্তু স্যার এটা বললেন না যে তারপরে সেটা এক ডিজিটে নেমে এসেছিল। স্যার বললেন যে ডাটা এন্ট্রি যারা করেছেন তাদেরকে স্ট্যাকশন দাও নি কেন? বলতে দাও, আমি হেরাচ্ছেন বলেছেন, আমি শঙ্কুদেব পণ্ডাকে থামালাম। ডাটা এন্ট্রির জন্য আমরা যে নির্দিষ্ট কমিউনিকেশন করেছিলাম যে কোথা থেকে ডাটা এন্ট্রি নিতে হবে, আর ওরা যে বাজার থেকে ডাটা এন্ট্রি ভাড়া করতে বলছিল, এই বিরোধটা স্যার বললেন না। আচ্ছা, 1.5 কোটি নাম বাদ দেওয়া, বিজেপি আর এই যে ইলেকশন কমিশনের যে সম্পর্ক, সেটা তো মানে সাদা আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমার একেবারে স্পেসিফিক, আমি তোমার কাছে আসছি, স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এতটা দেরি কেন হলো? জুডিশিয়াল অফিসাররা 7 দিন তারা ঠিক করে দিয়েছিলেন, চূড়ান্ত করে দিয়েছিলেন, তারপরে 7 দিন সময় নেওয়া হলো। একতরফা কি রাজনৈতিক দলের নাম ঢোকানো হয়েছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন। আমি বলছি, এর আগের শুনানিতে সর্বোচ্চ আদালত জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো প্রশ্ন তোলা হলে দৃষ্টান্তমূলক
জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তারপরে নাম ঢোকানো হয়েছে নাকি নাম বাদ দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে, এই প্রশ্ন আদৌ কি তোলা যায়? এই প্রশ্ন কতটা তোলা যায় বা যায় না সেটা আদালত নিশ্চয়ই বিচার করবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা তোমরা সবাই জানো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তখন খেয়াল রাখতে হবে যে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছি এবং আমরা বারবার দেখেছি যে কিভাবে এই বিএলও থেকে শুরু করে অফিসার না দেওয়ার মধ্যে ইলেকশন কমিশন নিজেদের তাওয়ায় হাত গরম করেছে বিজেপির জন্য। কেন বলছি, যখন ম্যাপিং আনম্যাপিং হয় তোমাদের এই চ্যানেলে বারবার বামপন্থীরা আমাদের আক্রমণ করেছেন যে ম্যাপিং আনম্যাপিং এ দেখাচ্ছে রাজ্য সরকার সব থেকে ভালো কাজ করছে, আবার এদিকে এসআইআর এর বিরোধিতা করছে, একই রকম নিয়ম। আর আজকে আমাদের রাজ্য সরকার তাদের সহযোগিতা করেনি এই অভিযোগ শুনতে হচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি যে অফিসারদের ভয় দেখানো নিয়ে, অফিসারদের ভয় কে দেখিয়েছে? 52 জন জেলে আছে বিহারে, আপনারাও কিন্তু জেলে থাকবেন। কাছে আসবে একটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য, একটা অপোজিশন ইউনিটির ডাক দিয়েছেন, আপনারা আছেন নাকি সেই ইউনিটিতে? দেখুন, একটা খুব পরিষ্কার কথা, আমাদের ইউনিটি বা ইত্যাদি প্রভৃতি প্রসঙ্গ তো ওইভাবে জনতার স্বার্থের কাছে তো ইউনিটি একটা কথা, একটা আমি যেটা বলছি তার সঙ্গে প্রদীপ্ত কিছু কথা মিলছে, তার মানে এইটা তো নয় যে প্রদীপ্তের রাজনৈতিক আদর্শ আমার রাজনৈতিক আদর্শ একাকার হয়ে যাচ্ছে, তা নয়। আমাদের একটা অদ্ভুত মিল আমরা দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশনের হয়ে ডিফেন্ড করতে কিন্তু বিজেপি সবচেয়ে বেশি নেমে যাচ্ছে, এইটা একদম খুব স্পষ্ট। আমরা ঐক্যবদ্ধ কতটা সেটা পরের প্রসঙ্গ, কিন্তু আপনারা এই প্রশ্নটা তুলছেন না তো যে বিজেপির হয়ে ব্যাট করতে যাচ্ছেন, বিজেপি ইলেকশন কমিশনে ব্যাট করতে যাচ্ছেন বিজেপির নেতারা, যেটা তাদের প্রয়োজনই পড়েনি। কারণ যে এফেক্ট যেটা যাচ্ছে, যে যারা বাদ পড়ছেন বিজেপিকে নিশ্চিত তাদের মধ্যে তাদের ভোটার নেই, যারা বাদ হয়ে যাচ্ছেন, যাদের নাম অ্যাডজুডিকেশনে চলে যাচ্ছে, বিজেপিকে নিশ্চিত তাদের মধ্যে তাদের ভোটার নেই। হতে পারে, কারণ কুমারগ্রামের একটা লিস্ট আমি পেলাম, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে, যেখানে 2টো বুথ হিন্দু প্রধান বলে সেখানে ওই নাম সবচেয়ে কম, যে অ্যাডজুডিকেশনের নাম বা 3 না 4টে, আর যেখানটায় বাকি আবার বলছি বিচারকেরা এই কাজটা করছেন। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির নির্দেশে এটা জুডিশিয়াল অফিসাররা কাজটা করছেন। সাজানোটাই তো এসআইআর এর উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যতে কতটা সফল হতে পারবে সেটা বিজেপি অঙ্ক কষুক, কিন্তু আমরা ভোটার ছাড়া ভোট করতে দেবো না। বেশ, সুপ্রিম কোর্টে প্রশ্ন বারে বারে আসছিল, সুপ্রিম কোর্টে যেমন এসআইআর নিয়ে আজকে শুনানি হয়েছে, সর্বোচ্চ আদালতে আইপ্যাক নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা শুনানি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর এই ইডি তদন্ত চলাকালীন, আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর একেবারে ভেতরে ঢুকে যাওয়া তদন্ত চলাকালীন তা নিয়ে ফের একবার কড়া মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। কি বলল দেখাবো এই প্রতিবেদনে। ইডির তদন্তের মাঝে মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়েছিলেন, আর আপনারা চান এই তদন্ত করুক রাজ্য পুলিশ, যার মাথায় রয়েছেন সেই মুখ্যমন্ত্রী। আপনারা কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কোনো মুখ্যমন্ত্রী এমনটা করলে কি করবেন? মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বলের উদ্দেশ্যে বারবার এই প্রশ্নই ছুঁড়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি NV আঞ্জেরিয়ার বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডির তোলা সিবিআই তদন্তের দাবি আদৌ গ্রহণযোগ্য নয়। এই মামলার তদন্তের অধিকার রাজ্য পুলিশের রয়েছে। ইডি আধিকারিকদের উচিত ছিল পুলিশের কাছে অভিযোগ জানানো। এতেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী জোর করে সেখানে ঢুকলেন, আর আপনারা বলছেন রাজ্য পুলিশের কাছে অভিযোগ জানাতে, যার মাথায় রয়েছেন সেই মুখ্যমন্ত্রী। মহামান্য 5 সদস্য বিশিষ্ট কলকাতা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ ঘোষণা করেছিলেন এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির যে উক্তি, তা সেটাকেই মান্যতা দিল। আমার কোন সম্পত্তি যদি অন্য কারোর বাড়িতে থাকে, সেই বাড়িতে আগুন লাগুক, দুর্ভিক্ষ, ভূমিকম্প, আমার সম্পূর্ণ অধিকার আছে সেখান থেকে আমার জিনিসটা নিয়ে আসার, আমি যদি এই তদন্তের কোনো পার্ট না হয়ে থাকি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন করেন, ধরুন 2030 বা 2031 সালে আপনারা কেন্দ্রে ক্ষমতায়, তখন কোনো মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কাজ করেন তাহলে আপনারা কি করবেন? উত্তর দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনের চোখে সবাই সমান। সঙ্গে সঙ্গে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রও বলেন, একদম ঠিক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন মুখ্যমন্ত্রী, তিনি একটি বেসরকারি সংস্থার ওপরে চলা কোনো কেন্দ্রীয় তদন্ত সংস্থার যে কার্যক্রম, সেখানে ঢুকে পড়ে সেখান থেকে কার্যত সমস্ত নথি, কম্পিউটার, ল্যাপটপ, ফাইল এইসব ছিনতাই করে নিয়ে গেলেন এবং বীরদর্পে সেটা বলতে রইলেন। আমরা কেন্দ্রে ক্ষমতায় থাকলে কখনো এই কাজ করবোই না,
তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা সিআইডি কে ইউজ করতে পারতাম নির্বাচনের আগে বিজেপি নেতাদের গ্রেফতার করার জন্য, আমরা কিন্তু করি না। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন এটা একটা অভিযোগ। সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা বলেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি সেখানে গেছেন এবং কি কি জিনিস নিয়ে বেরিয়ে এসেছেন। দুপক্ষের এই সওয়াল শুনে সুপ্রিম কোর্ট বলে সবসময় কোনো না কোনো তথ্যের ভিত্তিতেই অভিযোগ হয়, এই কারণেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ইডি। পাশাপাশি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে আরও বলেন ইডির অফিসারদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ। তাদের অভিযোগ সম্পর্কে কি বলার আছে বলুন, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। কপিল সিব্বল তখন বলেন সরকারি কর্মীরা কাজে গিয়ে বাধার মুখে পড়লে মৌলিক অধিকারের দোহাই দিতে পারেন না। সঙ্গে সঙ্গে বিচারপতি মিশ্র প্রশ্ন করেন তাহলে আপনার মতে কি ইডি নিপীড়িত নয়? 14 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, ইডির অভিযোগ অনুযায়ী যেভাবে মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন ফাইল চুরি করে নিয়ে এসেছেন, এইটা সিবিআই তদন্ত করুক, এইটা ইডি দাবি করেছে। যেখানে আপত্তিটা হচ্ছে রাজ্যের যে রাজ্য আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেক্ষেত্রে অভিযোগ জানাতে হলে রাজ্যের কাছে জানাতে হবে। বিশ্বনাথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বা প্রশ্ন রাজ্যের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে সর্বোচ্চ আদালত যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি অভিযোগ করছে, আর মুখ্যমন্ত্রীর প্রশাসনের কাছে গিয়ে ইডি নালিশ জানাবে। দেখো, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। দুটো কারণে এই ঘটনার বিচার কিন্তু এখনো দেরি হচ্ছে। একটা তো আজকেও আদালত একটা ডেট নিল, আবার শুনানি হবে। আর এর আগে ইডিও কিন্তু একাধিকবার সময় চেয়ে মানে এই ইস্যুটাকে কিন্তু মানে অনেক দীর্ঘায়িত করেছে। কিন্তু আমরা যেটা কনসার্ন সেটা হলো যে যদি যেটা আদালতও বলছেন যে আজকে এই মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইডি তদন্তে গিয়ে বাধা দিয়েছে, ফাইল নিয়ে চলে এসছে, কালকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি করে, তারপরের দিন আরেকটা মুখ্যমন্ত্রী যদি করে, তাহলে দেশের আইন ব্যবস্থা বলে কিছু থাকবে না। এবং এটা যারা মানে আইন সরাসরি নিজের হাতে নিয়ে নেওয়ার অর্থ হলো যে তুমি সঙ্গে তোমার কে ছিল, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি পলিটিক্যাল পার্টির কাজ করতে গেছো এবং সেখানে একাধিক অফিসার যুক্ত ছিল। ফলে এন্টার বিষয়টার মধ্যে হাইলি একটা পলিটিসাইজেশনও হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের। এখন প্রশ্নটা হলো যে মুখ্যমন্ত্রী যে অবস্থানটা নিয়েছিলেন, যেটা মনে করা হচ্ছে মানে টেস্ট প্রেসাস, অর্থাৎ তিনি ইডি তদন্তকারী টেস্ট প্রেসাস করেছিলেন, তিনি মানে আইন বহির্ভূতভাবে তিনি অনুপ্রবেশ করেছিলেন ওখানে তদন্ত মানে যেখানে তারা তল্লাশি চালাচ্ছিলেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে ইডিও মুখ্যমন্ত্রীকে কি করে অ্যালাউ করলো, কেন সেন্ট্রাল ফোর্সকে পুরোপুরি ব্যারিকেড করে মুখ্যমন্ত্রীকে মানে বের করে দিতে পারলো না বা মুখ্যমন্ত্রীকে ঢুকতে দিল সেই এখতিয়ার। মুখ্যমন্ত্রী মনে রাখবে একটা জায়গা থেকে প্রতীক জৈনের বাড়ির থেকে প্রায় ঘোষণা করে গেছিল যে এবার আমি অফিসে যাব, আইডি মানে মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন এবং তারপরে তাকে কাগজ নিয়ে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে দ্রুত। রাজ্যের অধীনে এই রাজ্যের আইন শৃঙ্খলা থাকে এবং যেটা ভোট চলাকালীন আমাদের বারবার শুনতে হয়েছে যখন ইলেকশন কমিশন দায়বদ্ধতা নেয়, তাহলে তো ইডি সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে। তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা যে অভিযোগ করছি যে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তাহলে সিবিআই কি করে ওই দায়িত্ব নেবে? সেই পাল্টা যুক্তি যদি আমরা দিই তাহলে সেটা অপযুক্তি বলবে না। আমরা যদি বলি জাস্টিস ইজ বাড়ি, জাস্টিস ইজ বাড়ি, তাহলে সেক্ষেত্রে কি হবে? কিন্তু জাস্টিস মাস্ট প্রিভেইল। আমার বক্তব্য হচ্ছে আমি বিশ্বনাথ দার সাথে এক জায়গায় একমত নই। সেটা হচ্ছে এখানে কোনো ট্রেস পাসিং হয়নি, এখানে ফোর্সফুলি উনি ইন্টারফেয়ার করেছেন, গায়ের জোরে তদন্ত প্রক্রিয়া আটকানোর চেষ্টা করেছেন এবং এমন কিছু ডকুমেন্ট দোকান থেকে নিয়ে গেছেন, বলতে দিতে হবে, এমন কিছু ডকুমেন্ট ওখানে ছিল, সেই সমস্ত ডকুমেন্ট প্রকাশ্যে এলে এই কয়লা চুরির কানেকশনে অনেক বড় তথ্য বাইরে চলে আসতো। সেটা আটকানোর জন্য ওগুলো চুরি হয়েছে, ইডি কন্ট্রোল করছে, ডাকাতি হয়েছে, ফলে ওটার তদন্ত সরাসরি যার বিরুদ্ধে অভিযোগ আমি বলি নিঃসন্দেহে প্রকাশ্যে আসুক, এই সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটাও প্রকাশ্যে আসুক। কিন্তু আপাতত আরজি করের একটা ছবি প্রকাশ্যে এসেছে যেটা লিফটে একেবারে পিষে মৃত্যুর ঘটনা ঘটেছিল। অরূপ বন্দ্যোপাধ্যায়ের যেভাবে মৃত্যু হয়েছিল, ঘটনার মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, লিফটের সেই সময়ের ছবি, ভয়ঙ্কর সেই ফুটেজ। লিফটে আটকে যাওয়া থেকে উদ্ধার, 45 মিনিটের ধরে তিনি মৃত্যুকূপের মধ্যে আটকে ছিলেন, এই ছবিটা এবারে সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে।
এবং ৪৫ মিনিট পর দেখতে পাচ্ছেন একেবারে দৌড়ে ভেতরে ঢুকছেন এবং তারপর নিথর দেহ উদ্ধার হয়। ওই রকম একটা মৃত্যুকূপের মধ্যে, যেটা মৃত্যু ফাঁদ হয়েছিল, এবং তারপরে অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছিল যে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লিভার দিয়ে টেনে ওপরে লিফটটাকে তোলার চেষ্টা করা হয়, তারপরে আবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়, তারপরে লিফট নেমে আসে এবং সেখানে তার মর্মান্তিক পরিণতি হয়। আমি একবার এই লিফটে এই যে ছবি সামনে এসেছে, এই ছবিতে ঠিক কি কি রয়েছে জানবো, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, দেখো, সময়ক্রম যদি আমরা দেখি সুপ্রজিৎ, তাহলে দেখা যাচ্ছে ৪৫ মিনিট সময় ওই অন্ধকূপের মধ্যে কাটাতে হয়েছে এই অরূপ ব্যানার্জি এবং তার গোটা পরিবার, যার মধ্যে 4 বছরের এক তাদের শিশু সন্তানও রয়েছে। আমরা যদি সময়ের দিকে তাকাই, যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ বলছে দুর্ঘটনা ঘটেছে রাত্রি 1টা 58 রাত 1টা 58 দেখা যাচ্ছে যে লিফট এসে নামলো বেসমেন্টে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে লিফট এসে নামলো। কয়েকজন তারা লিফট থেকে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু সামনে সে সময় লোহার গ্রিল দেওয়া, যেটা তালা বন্ধ, তারা বেরোতে পারলেন না। লিফটটা অল্প কিছু সেকেন্ড সেখানে স্থায়ী হয়ে মুহূর্তের মধ্যে লিফটটা উঠে চলে গেল, জায়গাটা আবার অন্ধকার হয়ে গেল। অর্থাৎ রাত 1টা 58 হচ্ছে দুর্ঘটনার সময়, অন্তত আরজিকর মেডিকেল কলেজের সিসিটিভি ক্যামেরা তাই বলছে। এরপরই ওই লিফটে দুর্ঘটনার কবলে পড়লেন অরূপ ব্যানার্জি এবং স্ত্রী সোনালী ব্যানার্জি তার 4 বছরের সন্তানকে নিয়ে তিনি পড়ে গেলেন লিফটের যে টানেল রয়েছে সেই টানেলের মধ্যে। এই ঘটনা ঘটলো রাত্রির 1টা 58-তে। এরপরের সিসিটিভি ফুটেজ, 2 নম্বর সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাত 2:40 হঠাৎ করে একদল লোক হুড়মুড়িয়ে ঢুকছে নিরাপত্তা। 2:40-এ ঢুকে যাচ্ছে একদল লোক হুড়মুড়িয়ে, এই ছবিটাও আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।